এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, সারা দেশে পাশের হার 58.83%। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। চাকসুতে ভিপি জিএস সহ 24 পদে ভিপি প্যানেলের জয়। গণহত্যা মামলায় হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। সাগরে মাছ ধরতে গিয়ে আটকের পর ভারতের কারাগারে বাংলাদেশের 13 জেলে ফিরে পেতে পরিবারের আকুতি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। 2025 সালের মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। সকাল 11টায় একযোগে অনলাইন ও স্ব-সব শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ হয়। এই বিষয়ে ভার্চুয়ালি যুক্ত করে নিতে চাই ঢাকা শিক্ষা এবারের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। 12,51,111 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ড মিলে দেশের মোট 11টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ঢাকা বোর্ডে পাশের হার 64.62%, বরিশালে 62.57, রাজশাহীতে 59.40, দিনাজপুর বোর্ডে 57.49%, এছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার 52.57, সিলেট বোর্ডে 51.86%, ময়মনসিংহে 51.54, যশোর বোর্ডে 50.20 এবং কুমিল্লা বোর্ডে পাশের হার 48.86%। মাদ্রাসা বোর্ড 75.61%, কারিগরি বোর্ড 62.67%। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ফল প্রকাশ করেন। ফলাফল প্রকাশের পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনে স্থাপিত 17টি কেন্দ্রের 990টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রগুলোর সামনে ছাড়াও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়া র্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। রাকসু নির্বাচনে 23টি পদে প্রার্থী 305 জন, সিনেটে 5টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী 58 জন এবং 17টি হল সংসদে 255টি পদে প্রার্থী 555 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্র দলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার রাত 4টার দিকে 14টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। চাকসুর 14টি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন 7,221টি আর জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন 7,295টি। অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন 6,441টি। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন শেষের দিনে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে।
এরপর পাল্টা যুক্তি দেবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামি পক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন এবং শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। অপরদিকে আজ দুপুরে একই ট্রাইব্যুনালে চানখারপুলে ৬ জন হত্যার মামলায় উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। এছাড়াও ট্রাইব্যুনাল ২-এ চলছে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করায় বাংলাদেশের ১৩ জেলেকে আটক করা হয়েছে। তারা বর্তমানে ভারতীয় কারাগারে বন্দী। ভুক্তভোগী পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দেশে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন স্বজনরা। পিরোজপুর থেকে অমিত হাওলাদারের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপে আটক রয়েছেন পিরোজপুর জেলার ৩ জন। ইন্দুরকানীর খায়রুল বাশারের সদ্য ভূমিষ্ঠ সন্তান ও স্ত্রী রয়েছেন হাসপাতালে। সন্তানের মুখ না দেখেই কাটছে তার বন্দি জীবন। স্বজনরা জানায়, গত ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ কারাগারে পাঠায়। এতে পরিবার ও আশেপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মেশিন নষ্ট হইয়া ভারতের ভিতরে চলে গেছে, ভাসতে ভাসতে গেছে। রাত্রে খাওয়া ওদিকে নৌবাহিনী চলে গেছে। নৌবাহিনী আমরাও আনলাম, আমরা দূরে আনলাম, ধরিয়ে বাঞ্জে লই গেছে ভারতের নৌবাহিনী। ভারতওয়ালারা কিভাবে রাখছে, কিভাবে আসছে তা তো আমি জানি না। একবারেরই 4 ছেলেরা কাঁদতে খুব বাচ্চা হয়েছে, কিভাবে আমি বাচ্চাকে মানুষ করবো। 3 জন বাচ্চা আমার ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে, আমার মেয়েটা এখন বর্তমানে অসুস্থ। ডাক্তারের কাছে যে নিয়ে যাবো এমন কোনো ক্ষমতা নাই আমার যে আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো। ছেলে মেয়ের কি খাওয়াবো গাড়ি ভাইয়া। খুব দ্রুতই জেলেরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে বলে আশ্বাস দেন পিরোজপুরের জেলা প্রশাসক। তাদের পরিবার তাদের উদ্ধারের জন্য আমাদের শরণাপন্ন হয়। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বিষয়ে আমরা পত্র প্রেরণ করি এবং সরকারের তরফ থেকে কার্যক্রম চলমান আছে। আমরা সামনেই হয়তো একটা ভালো কিছু শুনতে পারবো। সরকারের কাছে আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আটককৃত জেলেদের পরিবার ও স্বজনরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার উমেদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চান্দেরচর বাজার মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি, মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মাদারীপুর ১ শিবচর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা। মতবিনিময় সভায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মোল্লা, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম মোল্লা সহ স্থানীয় বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আলোকে জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতিকল্পে কালিয়াকৈর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে কর্মী সমাবেশ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিবলু বকশি, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোবান হোসেন জাকির সহ অনেকে। টাঙ্গাইলের বাসাইলে ১০০ মসজিদে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদে ২৫,০০০ টাকা করে বিতরণ করেন। উপজেলার কাউলজানি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান খোকন সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রূপন, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, বাসাইল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলওয়ার হোসেন সহ অনেকে।
গাজীপুরের কালিয়াকৈর পৌর যুব দলের উদ্যোগে ঐতিহ্যবাহী বলিয়াদি জমিদার বাড়ি প্রাঙ্গণে যুব সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুব দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন খান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ অনেকে। অনুষ্ঠিত হয়েছে চাঁদনী চক মার্কেট বণিক সমিতি নির্বাচনে জয়ী কালাম মতিন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। চাঁদনী চক মার্কেট বণিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় এই অনুষ্ঠান হয়। এ সময় নবনির্বাচিত কালাম মতিন পরিষদের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার হাফিজ মোহাম্মদ ইসরাইল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। মতবিনিময় সভায় অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ ৩ আসনে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীরা হামলা মামলায় নির্যাতিত হয়েও তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে রাজপথে থেকে দেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকের পার্টি সংগঠিত কর্মসূচির ধারাবাহিকতায় আলোচনা সভা ও র্যালি হয়েছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের আশুলি এলাকায় ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও র্যালি হয়। দাউদপুর ইউনিয়ন জাকের পার্টি সভাপতি সৈয়দ মোহাম্মদ আরমান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টি সভাপতি মুরাদ হোসেন জামাল। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার জাকের পার্টির সভাপতির জুবায়ের আলম সহ অনেকে। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুলের উদ্যোগে ঢাকা বাইপাস সড়কের ময়লা অপসারণ শেষে স্থানীয় ড্যাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সড়কে রাখা আবর্জনায় ভাগাড় অপসারণ শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিঝুম পল্লী গ্রুপের চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম হিরণ মাস্টার সহ অনেকে। জনগণের ভোটে নির্বাচিত হলে তারেক জিয়ার নেতৃত্বে বেকারত্ব দূর করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সকলে নিরাপত্তায় কাজ করবে বিএনপি। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া দরগাবাড়ি এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে একথা বলেন নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। ময়মনসিংহের হালুয়াঘাট মার্কাজুল হফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা অ্যান্ড নুরানি কিন্ডারগার্টেনে বাৎসরিক কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩৮ জন কেরাত বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান হারুন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে। দর্শক, আমরা খবরের শুরুতেই যেমন বলছিলাম ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮.৮৩%। সকাল ১০টায় একযোগে অনলাইন ও স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। তো এই বিষয়ে ভার্চুয়ালি সংযুক্ত করে নিতে চাই ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষক ও গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম এ কালাম স্যারকে।
স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আপনাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। স্যার, আজকে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে গড় পাসের হার এবছর হচ্ছে 58.83%। বিগত বেশ কয়েক বছরের ধারাবাহিকতা হিসেবে এটাকে আপনি কি বিপর্যয় বলবেন? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টিভি সকল দর্শকদেরকে। আসলে আমি বিপর্যয় বলবো না, আমি বলবো এটাই প্রকৃত চিত্র। আসলে বিগত কয়েক বছর আপনি জানেন যে বিগত সরকারের কিছু পলিসির কারণে বাচ্চারা এটা মনে করতো যে লেখাপড়া না করেই মনে হয় যে পাশ করা যায়। কয়েকটি বিষয়, বিশেষ করে গত সরকারের যে পরীক্ষাটা হয়ে গেল এসএসসি এবং এইচএসসি দুইটি পরীক্ষাতেই প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছিল এবং উত্তরপত্র মূল্যায়নে কোনো আনুকূল্য প্রদর্শন করা হয়নি এবং পরীক্ষা গ্রহণ পদ্ধতিতে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। এছাড়াও আপনি জানেন যে জুলাই বিপ্লবের বছর ছিল গত 24 সালে। এই শিক্ষার্থী যারা পরীক্ষা দিল তারা জুলাই বিপ্লবের সৈনিক। সেই দৃষ্টিকোণ থেকে আসলে তারা লেখাপড়ার ওভাবে করতেও পারে নাই। আর দীর্ঘদিনের যে একটা ধারণা ছিল যে লেখাপড়া না করেও পরীক্ষার হলে গেলেই যা কিছু লিখলেই নাম্বার পাওয়া যায়, এই ধারণার থেকে এই সরকার ফিরে এসেছে। এর ফলে তাদের পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন প্রণয়ন পদ্ধতি সবকিছু একটা পরিবর্তন আসছে। আমি আশা করি এটাই প্রকৃত চিত্র এবং এর ফলে যেটা হবে আগের দিনে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে, শ্রেণীভিত্তিক পড়াশোনার তারা গুরুত্ব দিবে এবং শিক্ষার মান উন্নয়ন ঘটবে। স্যার, এবছর হচ্ছে 202টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি, তো কেন এমনটা হলো বলে আপনি মনে করছেন স্যার? আসলে প্রতি বছরই কিছু, যেমন গত বছরে আমরা দেখেছি যে 41-42টা শিক্ষা প্রতিষ্ঠানে 41 সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করে নাই। এবারে আসলে যেটা মূল আমি কথা বলছি সেটা হচ্ছে জুলাই বিপ্লবটাই ছিল বড় একটা কারণ, প্লাস প্রশ্ন প্রণয়ন পদ্ধতি। এই দুইটা কারণেই খাতা মূল্যায়ন, এই যে কথাগুলো বললাম, এই কারণেই এই যে সমস্ত প্রতিষ্ঠানে দুর্বল শিক্ষক ছিল, দুর্বল ছাত্র ছিল, তারা লেখাপড়া করে নাই বা ক্লাসে পাঠদান হয়নি, এই সমস্ত কারণেই এটা ঘটেছে। সর্বোপরি আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে এত শিক্ষার্থী, আপনি যথার্থই বলেছেন যে 58.8%, প্রায় 42% শিক্ষার্থী ফেল করেছে। অলমোস্ট বলতে গেলে আমি 50% বললে অত্যুক্তি হবে না। এত শিক্ষার্থীর দায় শুধু শিক্ষার্থীর নয়, আমি মনে করি এ দায় পরিবারের, শিক্ষার্থী যেমন রয়েছে, পরিবার রয়েছে, আমাদের শিক্ষকদের রয়েছে এবং সর্বোপরি আমি মনে করি সরকারের রয়েছে, রাষ্ট্রের রয়েছে। আমি মনে করি রাষ্ট্র বিশেষ ব্যবস্থায়, সাপ্লিমেন্টারি বা অন্য কোনো ব্যবস্থায় এদের পরীক্ষা নিয়ে এতগুলো বাচ্চাকে ফেল করা বা লেখাপড়া বাইরে রাখা আমার মনে হয় সমীচীন হবে কিনা, এটা আমি সরকারের কাছে আহ্বান জানাবো ভেবে দেখার জন্য। জি স্যার, কিন্তু স্যার এরপরেও কেউ যদি পরীক্ষা পুনর্নিরীক্ষণ করতে চায়, তো সেক্ষেত্রে আপনার আবেদনের বিষয়টা কি হবে? জি নিশ্চয়ই, আপনি জানেন যে হয়তো 2-3 দিনের মধ্যেই বোর্ড থেকে একটা সার্কুলার দেবে আবেদন করার জন্য। সেখানে একটা ফি দিয়ে বোর্ডে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করলে আসলে পুনর্নিরীক্ষণ যেটা হয়, আপনি জানেন যে কোনো মূল্যায়ন হয় না, আসলে এটা রি এক্সাম নয়, এটা রিকাস্টিং হয়। কোথাও নাম্বার কোনো বাদ পড়ছে কিনা, কোনো কোশ্চেনে নাম্বার হয় না, স্কুটিনি, রি স্কুটিনি বলবো আমি, সেইটা হয়। সুতরাং এখানে কিছু বাচ্চাদের হয়তো পরিবর্তন হইলেও সকলেরই হবে এমনটা তো না। সুতরাং এই যে 42% শিক্ষার্থী প্রায় ফেলের, এখানে যে রি এক্সাম করেই যে ফলাফল খুব একটা বেশি পাওয়া যাবে এমনটি নয়। তবে হ্যাঁ, যাদের সম্ভাবনা আছে তারা এখানে আবেদন করতে পারে। হয়তো বোর্ড 2-3 দিনের মধ্যেই তারা একটা জানিয়ে দেবে যে এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। যদি আজকে তারা জানায়নি এখনো, হয়তো আমরা বিগত দিন দেখেছি 2-3 দিনের মধ্যে তারা জানায় যে রি এক্সামের আবেদন করা। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। মাইজ ভান্ডার দরবার শরীফের সিরাজুস সালেকিন গাউসুল আজম গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর 163তম খোসরোজ শরীফ অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া মাইজ ভান্ডারিয়া হাবিবিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় মাইজ ভান্ডার দরবার শরীফ বিশ্ব মোমেন মঞ্জিলে এর আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাবিবুল বাশার মাইজ ভান্ডারী, শাহজাদা সৈয়দ তাবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ শফিউল বাশার, সৈয়দ হাবিবুল বাশার, সৈয়দ গোলামুর রহমান সহ অনেকে। বিনোদনের খবর জানাবো। রাশিয়ায় রুশ বাংলা কল্যাণ সংস্থার উদ্যোগে রুশ বাংলা রিদমিক অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাচার মেলায় রুশ বাংলা রিদমিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টেলিভিশন ও ভিজুয়াল সাংবাদিকদের
অবদানের স্বীকৃতি দেওয়া হয় ইনসাইট অ্যাওয়ার্ড ফর ভিজুয়াল জার্নালিস্ট জেনারেশনস শিরোনামে। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল 21 টেলিভিশন। ভিজুয়াল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড পান এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আব্দুল লতিফ চৌধুরী। রুশ বাংলা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন RTV এর প্রধান বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশাখাপত্তমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। আসরে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করে টাইগ্রেসরা। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এই 3 হারে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে জ্যোতির দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে আসর থেকে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের। তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজের মেয়েদের। তবে কাজটা যে খুব কঠিন তাও ভালো করে জানা বাংলাদেশের মেয়েদের। ভোলা লালমোহনে বীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়ামে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল। উপস্থিত ছিলেন লালমোহন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সাদিক মিয়া জান্টু। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বাবুল পঞ্চায়েত। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 58.83%। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। চাকসুতে ভিপি, জিএস সহ 24 পদে শিবির প্যানেলের জয়। গণহত্যা মামলায় হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। এবং সাগরে মাছ ধরতে গিয়ে আটকের পর ভারতের কারাগারে বাংলাদেশের 13 জেলে, ফিরে পেতে পরিবারের আকুতি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।